Good morning, dear student. Welcome to the Way of Solution number 1 study channel West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস। আজ হচ্ছে 7 নম্বর ক্লাস। তো সকাল 8:30 থেকে তোমরা এই সেশনটি পাচ্ছ। আমাদের জানুয়ারি মাসে যে ক্লাস রুটিন চলছে প্রত্যেকে দেখে রাখো। এখানে আমার ক্লাস সকাল 8:30 থেকে পাবে প্রতিদিন, এবং আমাদের টোটাল যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাস সময় মতো পেতে নোটিফিকেশন লিঙ্ক টেলিগ্রামে প্রোভাইড করা হচ্ছে। দ্য ওয়ে অফ সলিউশন অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে, তোমরা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করবে, দেন দ্য ওয়ে অফ সলিউশন সার্চ করে দেখবে একটা নীল বাটন টিক মারা আছে, ওটাতে তুমি জয়েন করবে, অর্থাৎ ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেল। ওকে, তাহলে আমরা আজকের আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, বলো শের ই বঙ্গাল কাকে বলা হতো? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আপকামিং সমস্ত পরীক্ষার জন্য। প্রত্যেকের সেশনটি লাইক করে দাও, শেয়ার করে দাও এবং শেষ পর্যন্ত দেখতে থাকবে, কোনো রকম স্কিপ করলে কিন্তু হবে না। তো সঠিক উত্তর হবে এ কে ফজলুল হক। ফজলুল হক অপশনে, যাকে শের ই বঙ্গাল বলা হতো। বাংলার বাঘ কাকে বলা হতো? বলো তো, বাংলার বাঘ কাকে বলা হতো? একই রকম প্রশ্ন, বাংলার বাঘ কাকে বলা হতো? আশুতোষ মুখোপাধ্যায়কে। সঠিক উত্তর অবশ্যই কি হবে? আশুতোষ মুখোপাধ্যায়। এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আশুতোষ মুখোপাধ্যায়, তাকে বলা হয় বাংলার বাঘ। বলতো বাঘা যতীন, বাঘা যতীনের প্রকৃত নাম কি? বাঘা যতীন কিন্তু আলাদা, আশুতোষ মুখোপাধ্যায় না। বাঘা যতীনটাকে, বাঘা যতীন তিনি হচ্ছেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, তাকে বাঘা যতীন বলা হয়। পরবর্তী প্রশ্ন, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এর বর্তমান নামটা কি? তো প্রথম বলো যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা কিন্তু ক্রীড়াক্ষেত্রে অর্থাৎ খেলাধুলোতে দেওয়া হয়। রাজীব গান্ধী খেলরত্ন, অর্থাৎ খেলরত্ন মানে খেলা। তো এই যে পুরস্কার, এই নামটা পরিবর্তিত হয়ে কি হয়েছে? মেজর ধ্যানচাঁদ পুরস্কার। অপশন বি এখানে সঠিক উত্তর আছে, মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড। এখানে আরো ইম্পর্টেন্ট যে অ্যাওয়ার্ড রয়েছে দেখো, দ্রোণাচার্য পুরস্কার। এই পুরস্কারটা দেওয়া হয় কাদের বলতো? খেলার সঙ্গে জড়িত যে সমস্ত কোচ থাকে, কোচদের স্পেশালি এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, এরা কোচিং করাচ্ছেন। অর্জুন পুরস্কার, এটাও খেলাধুলোর ক্ষেত্রে দেওয়া হয়। অটল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তোমরা কমেন্ট করে জানাবে। ভারতবর্ষে বর্তমানে কয়টি রামসার সাইট আছে? ভারতবর্ষে বর্তমানে কয়টি রামসার সাইট আছে? প্রত্যেকে বলো। 76, 53, 49, 75। ভারতবর্ষে বর্তমানে রামসার সাইট আছে 75টি, তাই তো? কোন রকম সন্দেহ আছে? 75 রয়েছে রামসার সাইট বর্তমানে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে 2টি। কলকাতা অর্থাৎ পূর্ব কলকাতা জলাভূমি। আর ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলি, এটা তোমরা মনে রাখতে হবে, ওয়েস্ট বেঙ্গলের রামসার সাইট রয়েছে 2টি। 2টি কি কি? এক বললাম যে পূর্ব কলকাতা জলাভূমি, পূর্ব কলকাতা জলাভূমি, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড। এটা কত সালে বলতো রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়েছিল? 2 নম্বর হচ্ছে সুন্দরবন রামসার সাইট। সুন্দরবন মনে রাখবে ভারতবর্ষের বৃহত্তম রামসার সাইট। সুন্দরবন ভারতবর্ষের সব থেকে বড় আয়তনে বৃহত্তম আর কি রামসার সাইট, সুন্দরবন। এই 2টি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের রামসার সাইটের নাম। এবং পূর্ব কলকাতা জলাভূমি 2002 সালে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়েছিল, এবং সুন্দরবন যেটাকে 2019 সালে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়, এবং এটি হচ্ছে বৃহত্তম রামসার সাইট ভারতবর্ষের। এটা মনে রাখবে। তাহলে রামসার সম্মেলন কবে হয়েছিল? 1971 সালে 2 ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারি, যেটাকে বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়। আচ্ছা, এই রামসার সাইট এই টোটালটাকে নিয়ন্ত্রণ করছে কোন সংস্থা? যদি বলা হয়
ইউনেস্কো। কোন সংস্থা? ইউনেস্কো। ছাড়পত্র বইটির লেখককে? ছাড়পত্র এই যে বইটি, এর লেখককে? সুকুমার রায়, সুকান্ত ভট্টাচার্য, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এখানে সঠিক উত্তর কি হবে প্রত্যেকে বলো। সঠিক উত্তর সুকান্ত ভট্টাচার্য, অপশন বি সঠিক উত্তর আছে। এর প্রশ্ন হতো আবোল তাবোল বইটি কে রচনা করেছেন, সেটি হবে সুকুমার রায়। গণদেবতা বইটি কে রচনা করেছেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বলতো একটা গ্রন্থ বা নাটকের নাম? দেবদাস, সেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত, তাই তো? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম। লং ওয়াক টু ফ্রিডম এটি কার আত্মজীবনী? লং ওয়াক টু ফ্রিডম এটি কার আত্মজীবনী? বিল ক্লিন্টন, নেলসন ম্যান্ডেলা, ফিদেল কাস্ত্রো, বেনজির ভুট্টো। লং ওয়াক টু ফ্রিডম এই যে বইটি, এটি মনে রাখবেন নেলসন ম্যান্ডেলা, ভারতবর্ষের থেকে তাকে কিন্তু ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল। দ্বিতীয় নম্বর বিদেশি যাকে ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয় সেটি হচ্ছে নেলসন ম্যান্ডেলা। প্রথম খান আব্দুল গাফফার খান, যিনি লালকর্তা বাহিনী খুদাই খিদমতগার দলের প্রতিষ্ঠাতা, তাই তো? তিনি আফগানিস্তানের বলা হচ্ছে তৎকালীন তার যে সীমানাটা ছিল আফগানিস্তানের মধ্যে পড়ছে। তো প্রথম বিদেশি যিনি ভারতরত্ন পাচ্ছেন খান আব্দুল গফ্ফার খান, এবং দ্বিতীয় বিদেশি যিনি ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা কোন দেশের নাগরিক ছিলেন? আফ্রিকা দেশ, সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। বাস্কেটবল খেলার জন্ম কোন দেশে হয়? বাস্কেটবল। তো বাস্কেটবল খেলায় বলতো কতজন করে প্লেয়ার থাকে? 5 জন। একটা টিমে 5 জন করে প্লেয়ার খেলে। এই খেলার জন্ম হয় আমেরিকা যুক্তরাষ্ট্রে। আমেরিকা যুক্তরাষ্ট্রে এই খেলার জন্ম হয়। ভারতবর্ষে জন্ম হয়েছিল দাবা খেলা, কবাডি, এই সমস্ত খেলার জন্ম ভারতবর্ষে। ইংল্যান্ড বলা হচ্ছে ক্রিকেট এবং আধুনিক ফুটবল, সেই খেলার জন্ম হচ্ছে ইংল্যান্ডে। নিম্নের কোন রাজ্যটির ভুটানের সঙ্গে কোনো সীমানা নেই? বলো, ভুটানের সঙ্গে কানেকশন নেই কোন রাজ্যের? তো প্রথমে বলো ভুটানের সঙ্গে সীমানা আছে কটি রাজ্যের? ভুটানের সঙ্গে ভারতবর্ষের কটি রাজ্যের সীমানা আছে? মনে রাখতে হবে ভুটানের সঙ্গে ভারতবর্ষের 4টি রাজ্যের সঙ্গে সীমানা রয়েছে। কটি রাজ্য? 4টি রাজ্যের সঙ্গে সীমানা আছে। সীমানা আছে। তার মধ্যে কি কি? তার মধ্যে মনে রাখতে হবে সিকিম আছে, পশ্চিমবঙ্গ আছে, অরুণাচল প্রদেশ রয়েছে, মেঘালয় নেই, অসম আছে। ঠিক আছে, এখানে এটা ধরো 1, 2, 3, 4 নাম্বার হচ্ছে অসম। অসম বা আসাম, এই 4টি রাজ্যের সঙ্গে সীমানা আছে ভুটান দেশের। ভুটান ভারতের প্রতিবেশী দেশ তথা আমাদের পশ্চিমবাংলার প্রতিবেশী দেশ ভুটান। শিল্প ভারতীয় অর্থনীতিতে কোন ক্ষেত্রে পড়বে? তো অর্থনীতির যদি সেক্টরের কথা বলা হয়, বেসিক্যালি 3টি সেক্টর, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, অর্থাৎ প্রাথমিক বা প্রাইমারি সেক্টর, 2 নম্বর হচ্ছে সেকেন্ডারি বা গৌণ ক্ষেত্র, 3 নম্বর হচ্ছে টার্সিয়ারি বা পরিষেবা ক্ষেত্র। তো এই যে সেক্টরগুলোর মধ্যে শিল্প, এটা পড়বে সেকেন্ডারি সেক্টর, অর্থাৎ গৌণ ক্ষেত্রে পড়বে। তাহলে প্রাইমারি সেক্টরে কি কি রয়েছে? প্রাইমারি সেক্টরে আছে কৃষিকাজ, মধু উৎপাদন মানে বেসিক, মৎস্য চাষ, বিভিন্ন চাষবাস, পশুপালন ইত্যাদি প্রাথমিক যে কাজগুলো হচ্ছে সেগুলো। তারপর প্রাথমিক উৎপাদিত বস্তু নিয়ে যেখানে কাজ করা হচ্ছে, বিভিন্ন শিল্প কলকারখানা ইত্যাদি ইত্যাদি, এগুলো সেকেন্ডারি। তারপর আলটিমেট ফাইনাল হচ্ছে পরিষেবা, শিল্পক্ষেত্র থেকে উৎপাদিত বস্তু পরিষেবার মাধ্যমে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে। তো 3 নম্বরটা হচ্ছে পরিষেবা ক্ষেত্র। বর্তমানে মনে রাখবে যে তৃতীয় ক্ষেত্র থেকে 50%-এরও বেশি জিডিপি ভারতবর্ষে জমা হয়। ভারতবর্ষের প্রথম সবাক চিত্রের নাম কি?
সবাক মানে কি? সবাক মানে হচ্ছে সাউন্ড আছে। প্রথম যে চিত্র হয়েছিল সাউন্ডলেস, শুধু ভিডিও, অডিও ছিল না। তারপর আসছে অডিও ভিডিও একসাথে। তো ভারতবর্ষের প্রথম সিনেমা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। এটা হচ্ছে প্রথম সিনেমা, প্রথম সিনেমা যেটা ছিল যেটা ছিল নির্বাক, তাই তো? সবাক না, সাউন্ডলেস, সবাক ছিল না। আলো মারা হচ্ছে সবাক চলচ্চিত্র প্রথম। এটা 1931 সালে রিলিজ হয়েছিল এবং এটা 1913 সালে রিলিজ হয়, 1913। নির্বাক চলচ্চিত্র অর্থাৎ সাউন্ডলেস ছিল। রাজা হরিশ্চন্দ্র, যেটার পরিচালনা বা প্রডিউসার ডিরেক্টর ছিলেন দাদা সাহেব ফালকে। ভারতবর্ষের সিনেমা জগতে সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে, তাই তো? তো সেই দাদা সাহেব ফালকে এই যে প্রথম সিনেমা বা ভারতবর্ষের প্রথম ফিল্ম, সে নির্বাক হোক, সেই ফিল্মের ডিরেক্টর প্রডিউসার ছিলেন। ফায়ার আইস, এটি হলো কি? ফায়ার আইস, দুটো কথা এখানে একই রকম, একটা হচ্ছে ড্রাই আইস, একটা ফায়ার আইস। ড্রাই আইসটা কি? এটাকে বলা হচ্ছে শুষ্ক বরফ। ড্রাই আইস মানে হচ্ছে শুষ্ক বরফ। আর এটা ফায়ার আইস, এটা মিথেন হাইড্রেট। মিথেন হাইড্রেটকে বলা হচ্ছে ফায়ার আইস। এর সংকেত এটা, এর সংকেতটা মনে রাখবে 4CH4, তার সঙ্গে 23 অণু জল রয়েছে, এটাকে বলা হচ্ছে ফায়ার আইস। আর ড্রাই আইস বা শুষ্ক বরফ এটা কি? এটা হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড, কঠিন কার্বন ডাই অক্সাইড, যেটা মেনলি আগুন নেভাতে ব্যবহার করা হয়, তাই তো? আগুন নেভাতে কি হয়? ফায়ার এক্সটিংগুইশার থাকে, জল থাকে, একটাই থাকে কার্বন ডাই অক্সাইড থাকে। বাবর কত সালে গোয়ালিয়রের চান্দেরি দুর্গ দখল করেছিলেন? চান্দেরি দুর্গ দখল করেছিলেন কোন সালে? মুঘল সম্রাট বাবর, যিনি মুঘল সাম্রাজ্যেরই প্রতিষ্ঠাতা। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে মুঘল ইতিহাস শুরু হচ্ছে, মুঘল পর্যায় বা পর্ব বা সাম্রাজ্য সূচনা হচ্ছে। তো তারপর 1528 সালে গোয়ালিয়রের চান্দেরি দুর্গ তিনি দখল করেছিলেন, মনে রাখবে, 1528 সালে। তারপর 1527 সালে রয়েছে খানুয়ারের যুদ্ধ। 28 সালে চান্দেরি, বাবর মারা গিয়েছিলেন 1530 সালে। 1530 সালে তিনি মারা যাচ্ছেন। 2022-23 উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কে জয়লাভ করে? উয়েফাটা কি? উয়েফা হচ্ছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা। ফিফাটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা। তাহলে উয়েফাটা কি? উয়েফাটা হচ্ছে ইউরোপ মহাদেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা, সেটি হচ্ছে উয়েফা। ওকে, তো এই যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ গত বছর জিতেছিল ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার সিটি ইন্টার মিলানকে হারিয়েছিল, ফাইনালে জয়লাভ করছে। সব থেকে বেশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল হচ্ছে রিয়াল মাদ্রিদ, 14 বার এই ট্রফি জিতেছে। ম্যানচেস্টার সিটি প্রথমবারের জন্য জিতেছে। পরবর্তী প্রশ্ন, পক্ষী এবং সরীসৃপের মধ্যে সংযোগ সংযোগ রক্ষাকারী প্রাণীর নাম কি? সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি? আর্কিওপটেরিক্স, প্লাটিপাস, পেরিপেটাস, অক্টোপাস। সঠিক উত্তর মনে রাখবে আর্কিওপটেরিক্স, অপশন এ। তো এছাড়াও মনে রাখবে আর্কিওপটেরিক্স এক ধরনের জীবাশ্ম, যেটা পক্ষী সরীসৃপের মধ্যে যোগ সংযোগ সাধন বা সংযোগ রক্ষাকারী প্রাণী। প্লাটিপাস বা হংসজন্তু সরীসৃপ এবং স্তন্যপায়ী। ডিপ্লোভার্টিব্রন মাছ এবং উভচরের মধ্যে। উভচর এবং সরীসৃপের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীর নাম হচ্ছে সেমুরিয়া। পেরিপেটাসটা কি? পেরিপেটাসটা মনে রাখবে, এটি হচ্ছে অঙ্গুলিমাল ও সন্ধিপদ।
তাহলে এই পেজটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও, এখানে সংযোগ রক্ষাকারী প্রাণীগুলো একসঙ্গে কিন্তু লেখা আছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, সব থেকে পুরনো পারমাণবিক কেন্দ্র কোনটি? ভারতবর্ষের সব থেকে পুরনো পারমাণবিক কেন্দ্র সেন্টার কোনটি? সঠিক উত্তর মনে রাখবে, এটি হবে তারাপুর, মহারাষ্ট্রের তারাপুর, এটি সব থেকে পুরনো পারমাণবিক কেন্দ্র। অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? অরুণাচল প্রদেশ ভারতবর্ষের একদম পূর্বতম রাজ্য, যেখানে প্রথম সূর্য দেখা যায়। ভারতবর্ষের প্রথম সূর্য দেখা যায় কোথায়? অরুণাচল প্রদেশে। আমরা জানি যে অরুণাচল প্রদেশের কিবুথু ভারতের পূর্বতম বিন্দু, তাই তো? ইস্টার্ন পয়েন্ট অফ ইন্ডিয়া বা পূর্বতম বিন্দু নাম কি? এটা হচ্ছে কিবুথু বা কিবিথু বা কিবুথু, এরকম নাম আছে। যাই হোক, তো এখানে মনে রাখতে হবে প্রথম সূর্যোদয় দেখছে অরুণাচল প্রদেশের মানুষ, আর সূর্য অস্ত দেখছে লাস্ট গুজরাটের মানুষ। সব থেকে পশ্চিম গুজরাট, রাজস্থান, গুজরাট হবে পশ্চিমতম রাজ্য। গুজরাটের গুহারমতি যেখানে পশ্চিমতম বিন্দু আছে। পেমা খান্ডু মনে রাখতে হবে, পেমা খান্ডু বর্তমান তোমার অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী আছেন, চিফ মিনিস্টার অফ অরুণাচল প্রদেশ। পাশাপাশি অরুণাচল প্রদেশ মনে রাখবে ভারতবর্ষের যে রাজ্যের জনঘনত্ব সব থেকে কম, সেটি হচ্ছে অরুণাচল প্রদেশ। সব থেকে বেশি বিহার, সব থেকে কম অরুণাচল প্রদেশ। দক্ষিণ আফ্রিকার কোন শহরে মহাত্মা গান্ধীকে প্রহার করার পাশাপাশি শ্বেতাঙ্গ কর্তৃক পথে ফেলে দেওয়া হয়? তো আমরা জানি যে মহাত্মা গান্ধী তার জীবন, তিনি লন্ডনে ব্যারিস্টারি পাশ করে চলে গেছিলেন দক্ষিণ আফ্রিকায় মামলা লড়তে। দাদা আব্দুল্লাহ নামক এক ব্যক্তির মামলা লড়তে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা, এবং সেখানেই আইন ব্যবসা শুরু করেছিলেন। তো দীর্ঘ 22 বছর তার জীবনের দক্ষিণ আফ্রিকাতে তিনি ছিলেন, এবং সেখানে কিন্তু এই যে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ সাদা কালো ঝামেলা আছে, সাদা কালো বর্ণের ঝামেলা আছে, ওইটা নিয়ে কিন্তু ভারতীয় তথা প্রবাসী যারা ছিল তাদের উপর অত্যাচার করতো তারা। সেই ঘটনাকে কেন্দ্র করেই এটা ঘটেছে, এবং দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া নামক শহরে এই ঘটনাটি ঘটে। এবং মনে রাখবে, গান্ধীজির জীবনের প্রথম সত্যাগ্রহ কোথায় করেছিলেন? সেটি হবে দক্ষিণ আফ্রিকার নাটালে। দক্ষিণ আফ্রিকার নাটালে প্রথম সত্যাগ্রহ করেছিলেন। গান্ধীজির জীবনের প্রথম, মনে রাখবে, সত্যাগ্রহ করেছিলেন সাউথ আফ্রিকার নাটালে, যেটা নাটাল সত্যাগ্রহ নামে পরিচিত। ঠিক আছে, এবং যদি বলে ভারতবর্ষের বুকে তিনি ফাইনালি চলে এসেছিলেন 1915 সালে। 1915 সালের 9 জানুয়ারি, যেটাতে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়। ঠিক আছে, ওই দিনটাকে যেদিন গান্ধীজি ভারতে ফেরে অফিসিয়াল, মানে ফাইনালি আর কি, আগে মাঝে যাওয়া আসা হয়েছে, পুরোপুরি চলে আসছেন 1915 সালের 9 জানুয়ারি। ঠিক আছে, এবং ভারতে এসে তার প্রথম সত্যাগ্রহ হচ্ছে বিহারের চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে। তারপর রয়েছে আহমেদাবাদের খেদা সত্যাগ্রহ, আহমেদাবাদ সুতি মিল সত্যাগ্রহ 1918 সালে, দুটোই একই সময়ে প্রায়। ঠিক আছে, তারপর ভারতবর্ষের বুকে প্রথম গণ আন্দোলন যদি বলা হয়, সেটা অসহযোগ আন্দোলন, প্রথম গণ আন্দোলন। গান্ধীজির অনুপ্রেরণা ছিল আনটু দ্য লাস্ট, শেষ পর্যন্ত, এই একটা গ্রন্থ। এটি কে রচনা করেছে? দেখো, প্রশ্নটা এসএসসির পরীক্ষা বা অন্যান্য বিভিন্ন পরীক্ষায় এসছে। আনটু দ্য লাস্ট বইটি কে রচনা করেছেন? এখানে একটা গন্ডগোল হবে, এটা জন রাস্কিন নাকি রাস্কিন বন্ড। নাম একই, কিন্তু দুটো ব্যক্তি আলাদা। জন রাস্কিন বন্ড, দুটো আলাদা নাম। ঠিক আছে, এবং এই জায়গাটা যাতে কনফিউশন না হয় সেই জন্য এই কোশ্চেনটা করানো হচ্ছে। মনে রাখবে, এটি হচ্ছে জন রাস্কিন রচিত আনটু দ্য লাস্ট। ঠিক আছে,
আনটু দ্য লাস্ট, এটা হচ্ছে জন রাস্কিন। এটা তোমরা নোট করে নাও যাতে পরে আর ভুল না হয়, গুলিয়ে না যায়। 2022 সালের কমনওয়েলথ গেমস নিম্নের কোথায় হয়? 2022 সালের কমনওয়েলথ গেমস, নেক্সট কমনওয়েলথ গেমস আছে কত সালে বলো তো? এটাও 4 বছর অন্তর অন্তর হবে। নেক্সট আছে 2026 সালে। 2022 সালে হয়েছিল ব্রেমিংহাম যেটা ইংল্যান্ডে পড়ছে, এবং 2028 সালে 26 সালে হবে ভিক্টোরিয়াতে। ভিক্টোরিয়া অস্ট্রেলিয়ার একটা শহর, ভিক্টোরিয়া শহরে হবে কমনওয়েলথ গেমস। তো এই কমনওয়েলথ গেমস ভারতবর্ষে হয়েছিল জানো কত সালে? 2010 সালে হয়েছিল। লেটেস্ট যদি বলি, ভারতে হয়েছিল 2010 সালে, ভারতে হয়। ক্লার্কশিপ পরীক্ষা এসেছিল কোশ্চেনটি। গোল্ড কোস্ট, এটা মনে রাখবে, হয়েছিল 2018 সালে, এটা অস্ট্রেলিয়াতে। গ্লাসগো হচ্ছে স্কটল্যান্ডের শহর। ভারতের গ্লাসগো বলা হয় হাওড়া শহরকে। তো এই গ্লাসগোটা হচ্ছে স্কটল্যান্ডের একটা শহর। এখানে 2014 সালে কমনওয়েলথ গেমস হয়, 2014, 2018, 2022 এবং এটা 2026। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, থাইরক্সিন হরমোন এর অত্যাধিক ক্ষরণে নিম্নের কোন রোগ হয়? থাইরক্সিন হরমোন যেটা থাইরয়েড গ্রন্থি থেকে নির্গত হয়, এবং থাইরয়েড গ্রন্থি মানবদেহের অনাল গ্রন্থিদের মধ্যে বৃহত্তম গ্রন্থি থাইরয়েড গ্রন্থি, এবং সব থেকে ক্ষুদ্রতম গ্রন্থি হচ্ছে পিনিয়াল গ্রন্থি। পিনিয়াল গ্রন্থি সব থেকে ক্ষুদ্রতম অনাল গ্রন্থি আছে। তো থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নির্গত হয়। থাইরক্সিন হরমোনের যদি অত্যাধিক ক্ষরণ হয়, সে যে হচ্ছে গলগণ্ড। গলগণ্ড যদি ধাতুর ক্ষেত্রে বলা হয়, কোন ধাতব আয়নের অভাবে গলগণ্ড হয়, সেটা আয়োডিনের অভাবে হবে। ঠিক আছে। যুগান্তর দল গঠিত হয় নিম্নলিখিত কোন সালে? যুগান্তর দল গঠিত হয়েছিল কোথায় যদি প্রশ্ন আসে? যুগান্তর দল এটি কোথায় প্রতিষ্ঠিত হয়, কে প্রতিষ্ঠা করে? বারীন্দ্র কুমার ঘোষ প্রতিষ্ঠাতা, কলকাতাতে প্রতিষ্ঠা হয় 1906 সালে। যদি বলা হয় অনুশীলন সমিতি, সেটা প্রতিষ্ঠা হয় 1902 সালে। এই জায়গাটা গুলিয়ে যায়। অনুশীলন সমিতি কলকাতাতে গঠিত হয়েছিল, সেটা কিন্তু 1902 সালে। ঢাকাতে শাখা গড়ে ওঠে 1905-এ গিয়ে ঢাকা অনুশীলন সমিতি, পুলেন বিহারী দাসের নেতৃত্বে, পি মিত্র নেতৃত্বে কলকাতাতে শুরু হয়েছিল। বারীন্দ্র কুমার ঘোষের নেতৃত্বে কলকাতাতে যুগান্তর দল প্রতিষ্ঠা হয়েছিল। আচ্ছা, তোমরা প্রত্যেকে দেখে রাখো আমাদের TWS একাডেমি, আমাদের নিজস্ব অ্যাপ। এখানে পেড কোর্স চলছে, সেখানে তোমরা বিভিন্ন পরীক্ষা ভিত্তিক কোর্স পাবে, ফাউন্ডেশন ব্যাচ, বিভিন্ন পরীক্ষা রয়েছে, এবং এখানে যে ফিচার্স আছে, প্রত্যেক সোম থেকে শনি লাইভ ক্লাস তোমাদের দেওয়া হবে, এবং বিষয়ভিত্তিক ক্লাস, পিডিএফ নোট ইত্যাদি তোমরা পাবে। ঠিক আছে। এবং এখানে আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে। যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে, তোমরা সকাল 10টার পরে এবং সন্ধ্যা 7টার মধ্যে ফোনটা করবে। ঠিক আছে। বলো, 2030 সালে ফিফা বিশ্বকাপ কয়টি মহাদেশে অনুষ্ঠিত হবে? প্রশ্নটা ভালো করে দেখে অ্যান্সার করো। প্রশ্ন হয় যে কোন দেশে হবে বা কোন কোন দেশে হবে, কিন্তু এখানে কোশ্চেন হচ্ছে কটা মহাদেশে হবে, কটি কন্টিনেন্টে হবে। সঠিক উত্তর হবে 3টি মহাদেশে। কি 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 হবে তাহলে? কোন কোন মহাদেশে হবে বলতো? দেখো, 2030 সালে বিশ্বকাপ হবে 6টি দেশে। 6টি দেশের নাম: মরক্কো, পর্তুগাল, স্পেন, উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে। তো টোটাল 6টি দেশে, 6টি দেশে অনুষ্ঠিত হবে। কিন্তু যদি দেখো, মরক্কো এটা আফ্রিকা মহাদেশে। এটা কোথায়? আফ্রিকা মহাদেশে। পর্তুগাল, স্পেন ইউরোপ মহাদেশে। আর উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে এগুলো হচ্ছে সাউথ আমেরিকাতে।
সাউথ আমেরিকা, সাউথ আমেরিকা মহাদেশে, দক্ষিণ আমেরিকাতে আছে। তাহলে কটা মহাদেশ হলো? 3টি মহাদেশে অনুষ্ঠিত হবে। এবং এটা কেন হবে? কারণ 1930 সালে প্রথম ফিফা বিশ্বকাপ শুরু হয়েছিল। 2030 গিয়ে 100 বছর পূর্ণ হবে, সেই উপলক্ষে এতগুলো আয়োজন করা হবে, বিভিন্ন দেশে বিভিন্ন মহাদেশে অনুষ্ঠিত হবে। কিন্তু তার আগে রয়েছে 2026 সালের ওয়ার্ল্ড কাপ, 2022 হলো কাতারে, 2026 কোথায় হবে? 2026 ওয়ার্ল্ড কাপ ফুটবল, এটা হবে মেক্সিকো, কানাডা এবং ইউএসএ। এগুলো কোন কন্টিনেন্ট বলতো? মেক্সিকো, কানাডা, ইউএসএ, উত্তর আমেরিকা মহাদেশে। এগুলো সব নর্থ আমেরিকা। আমেরিকা দুটো মহাদেশ তো, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। তো এই যে উত্তর আমেরিকা মহাদেশে 3টি দেশে, ইউএসএ, কানাডা, মেক্সিকোতে 2026 সালে ওয়ার্ল্ড কাপ ফুটবল হবে, ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল হবে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের কোন তফসিলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের সীমা নির্ধারণ করা হয়েছে? 12টি তফসিল একদম মুখস্থ রাখতে হবে। কোন তফসিলে কি কি আছে সব মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? প্রথম তফসিলে এটি আছে, কাঁচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যাবে, কিন্তু ধাতু ফাটে না, কারণ কাঁচ তাপের কি? কোশ্চেনটা দারুণ একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ হচ্ছে কাঁচ তাপের কুপরিবাহী, তাপ পরিবহন করতে পারবে না বলে ফেটে যাবে। যদি ধাতু বলো সেটা তাপ পরিবহন করে দেবে দ্রুত, তাপের সুপরিবাহী, ওই জন্য ধাতুর ক্ষেত্রে ফাটাফাটির কোনো কেস নেই, তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হয়ে যাবে। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রথম পাট শিল্প গড়ে ওঠে কত সালে? ভারতবর্ষে প্রথম পাট শিল্প গড়ে উঠেছিল কত সালে? এবং স্থানটার নাম যদি বলো, পশ্চিমবঙ্গের রিষড়া, যেখানে 1855 সালে পাট শিল্প গড়ে উঠেছিল। কেন পাহাড়ে, কতদিনের হোমওয়ার্ক ছিল, কেন পাহাড়ে টেনিস বল সমভূমির তুলনায় বেশি লাফায়? আচ্ছা, আগের কোশ্চেনটা যদি দেখো, ডব্লিউবিসিএস এবার এসেছিল বস্ত্র শিল্প, এটা কিন্তু পাট বস্ত্র আলাদা, সুতি মিল বস্ত্র সেটা কিন্তু 1818 সালে শ্রীরামপুরে। কোথায়? শ্রীরামপুর। আর এটা রিষড়া 1855। জিনিসটা একরকম মিশিয়ে ফেললে হবে না। পাহাড়ে এটা কম অভিকর্ষ বল বলে, অর্থাৎ ভূপৃষ্ঠের আমরা জানি যে অভিকর্ষজ বল সব থেকে বেশি, কারণ এখানে বাংলা কথা ওজন বেশি, কারণ অভিকর্ষজ ত্বরণ বেশি। যত উপরে উঠবে অভিকর্ষজ ত্বরণ কমতে থাকবে, তাহলে পৃথিবীর আকর্ষণ বলটা কমে যাচ্ছে, সেই জন্য বেশি লাফাবে। অপশন সি। তাহলে এখানে 26 নম্বর কোশ্চেন, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, যে চেহেলগানি কে ধ্বংস করেছিলেন, এটা তোমরা হোমওয়ার্ক করবে। তো আজকে যে 26টি কোশ্চেন আমি করালাম, তোমার স্কোর কত হলো কমেন্ট করে জানিয়ে দেবে। কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানিয়ে দেবে, এবং সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করবে অবশ্যই। পাশাপাশি আমাদের দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি দুটো ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো পাচ্ছ, সাবস্ক্রাইব করে নিয়ে, এবং আমাদের একাডেমি TWS একাডেমি অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। ওকে, তাহলে এখানে আজকে ক্লাস এন্ড করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা, বাই।